নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, ইরানের দিকে আমেরিকার নৌবাহিনী এবং শুধু নৌবাহিনী নয়, তার সঙ্গে এয়ারফোর্সও ক্রমশ এগিয়ে আসছে। কাজেই এটা কি বড় যুদ্ধের ইঙ্গিত, আমেরিকা কি চাইছে, কি প্ল্যান করছে, সেইটা জিওপলিটিক্যাল পার্সপেক্টিভে আমরা আজকের ভিডিওতে বুঝতে চেষ্টা করব। তো যারা স্কিল বাংলা চ্যানেল ডেলি ফলো করেন তাদের আর দরকার নেই ইতিহাস বলার, তারা জানেন। যারা ডেলি ফলো করেন না, এই ভিডিও প্রথম নতুন দেখছেন, তাদেরকে বলে রাখি ছোট্ট করে 1 মিনিটে। ইরানে আমেরিকার ক্রমাগত স্যাংশনের ফলে ইনফ্লেশন মারাত্মক বেড়ে গেছিল, মানে জিনিসপত্রের দাম, এবং মানুষ যখন খেতে পাচ্ছে না, সেই সময় যে র্যাডিক্যাল ইসলামাইজেশন ইরানে হয়েছে, যার ফলে মডার্ন ওয়ার্ল্ড বা সিভিলাইজেশন থেকে ইরান কাট আউট হয়ে গেছে। ইরানে বিশেষ করে নারীরা, তারা পুরুষের সমান অধিকার পায় না সমাজে। তাদের যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ, সেই ক্ষোভটাকেও একই সঙ্গে কাজে লাগানো হয়েছিল। কি করে না, ইরানের মধ্যে আমেরিকার সিআইএ এর এজেন্টরা এবং ইসরায়েলের মোসাদের এজেন্টরা আগে থেকে ছিল। ইরানি মানুষদের মধ্যে ইসরায়েল এবং আমেরিকার এজেন্ট তৈরি করে ফেলা হয়েছিল, এবং তারা যখন দেখেছে পারফেক্ট টাইম এসছে, একদিকে নারী সমাজ ভেতরে ভেতরে ফুঁসছে, এই মারাত্মক সাপ্রেশন এর বিরুদ্ধে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, আর বাকি সমস্ত পুরুষ সমাজও, নারী পুরুষ নির্বিশেষে, সবাই ইনফ্লেশনের জন্য খেতে পাচ্ছে না। এই দুটো রাগ এবং ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বিরোধী প্রতিবাদ ইরানের রাস্তায় চালিয়ে দেওয়া হয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের মদতে। মনে করা হচ্ছিল যে ইরানে যে কোনো মুহূর্তে সরকার পড়ে যেতে পারে, কারণ ইরানের যে শাহ ছিল, মানে ইসলামিক ইরান হবার আগে যে ওখানকার রাজা ছিল, সেই শাহের ছেলে, যে ইরানের ক্রাউন প্রিন্স যুবরাজ, সে আমেরিকায় রয়েছে, যার নাম রেজা পেহলেভি। সেই শাহের ছেলে রেজা পেহলেভি, সে কি করে, সে আমেরিকা থেকে জানিয়ে দেয় যে ইরান, আমি ফিরে আসছি, আমরা আবার নতুন ইরান গড়ে তুলব। তো রেজা পেহলেভি পুরোপুরি ইউএস এর লোক, বোঝাই যাচ্ছে। সেই সময় যখন প্রোটেস্ট তুঙ্গে, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি, পৃথিবীর সব থেকে শক্তিধর ব্যক্তি এই মুহূর্তে, তিনি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়াতে লিখলেন ইরানের প্রোটেস্টারদের উদ্দেশ্যে যে আপনারা প্রোটেস্ট বা প্রতিবাদ চালিয়ে যান, হেল্প অন ইটস ওয়ে, সাহায্য আসছে। এবার সাহায্য আসছে বলতে অনেকেই খুব স্বাভাবিকভাবেই যেটা ভেবেছিল যে আমেরিকা অ্যাটাকের জন্য মিলিটারি পাঠাচ্ছে, তো ইরানে এবার সরকারের পতন হয়েই যাবে। কিন্তু দেখা গেল হলো না। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে সিআইএ যে গোপন রিপোর্ট সেই সময় পাঠিয়েছিল, সেই রিপোর্টে স্পষ্ট এটা বলা ছিল যে এখন আমরা যদি অ্যাটাক করিও ইরানে, তাহলেও ইরানে সরকার পরিবর্তন সম্ভব নয়, কারণ ইরানের সাধারণ মানুষের সেন্টিমেন্ট আমাদের এজেন্টরা সরকারের বিরুদ্ধে যে নিয়ে গেছিল, ইরান একটা গেম খেলে দিয়ে ইরানের সাধারণ মানুষের সেন্টিমেন্ট আবার অনেকটা ঘুরিয়ে নিয়েছে সরকারের দিকে। কি গেম না, ইরানের সরকার বা খামেনেই প্রশাসন, তারা অ্যানাউন্স করে দিয়েছিল যে যারা ইরানের সরকারের বিরুদ্ধে কথা বলছে তারা আসলে এনিমি অফ আল্লাহ, এনিমি অফ গড, তারা আল্লাহর শত্রু। এবার যে ইরান লাস্ট 50 বছর ধরে একটা গোঁড়া ধর্মীয় অনুশাসন মেনে অভ্যস্ত, তারা অবশ্যই ওপরে ওপরে চাইছিল, বুঝতে পারছিল ভুল হচ্ছে, কিছু একটু প্রতিবাদ করা দরকার, কিন্তু ভিতরে তো তাদের মধ্যে ইসলামিক অনুশাসন রয়েছে, তারা 50 বছর ওই সিস্টেমে বেঁচে রয়েছে। হঠাৎ করে যদি বলে দেওয়া হয় আচ্ছা প্রতিবাদ করছো তো তুমি একদম আল্লাহর শত্রু, তো রিলিজিয়াস সেন্টিমেন্টে ব্যাপারটা এতটাই ধাক্কা লাগে যে না না থাক বাবা, প্রতিবাদ এখন আমরা করব না। মানে আমরা চাইছিলাম মডার্নাইজেশন হোক, যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন, ইয়াং জেনারেশন নয়, তারাও নিজেদের সন্তানদের কন্ট্রোল করতে শুরু করে দেন যে কোন পথে যাচ্ছিস তোরা, তোরা আল্লাহর বিরুদ্ধে যাবি। তো এই সাইকোলজিক্যাল গেম খেলে ইরান নিজের জনগণকে কন্ট্রোল করে নেয়, এবং যারা কন্ট্রোল হচ্ছিল না, যারা দুর্বার আন্দোলন করছিল, তাদেরকে স্ট্রিক্টলি দমন করা হয়, তাদেরকে একদম ইন্টারনেট শাটডাউন করে পুলিশ মিলিটারি দিয়ে তাদেরকে গ্রেফতার করে বলা হয় ফাঁসিতে ঝোলানো হবে ওপেন পাবলিকলি।
যার ফলে একটা সাইকোলজিক্যাল গেম খেলে আর একদিক থেকে দমন পীড়নের মাধ্যমে ইরান কন্ট্রোল করে নেয় প্রতিবাদীদের। সেই সময় ডোনাল্ড ট্রাম্প দেখে যে ভাই এখন যদি এদেরকে পাবলিকলি ফাঁসি দিয়ে দেয়, এরপর আমরা যতই ভেতর থেকে উস্কাই না কেন নেক্সট 50 বছরে ইরানে কারো সাহস হয়তো হবে না যে আবার এই ইরানের সরকারের বিরুদ্ধে কথা বলে। তো ফাঁসি যেন তেন প্রকারে আটকাতে হবে, নইলে ভবিষ্যতে কেউ এগিয়েই আসবে না আর আন্দোলন করতে। যদি আমরা ফাঁসিটা আটকে দিতে পারি তাহলে অন্তত মানুষের মনেই আস্থা থাকবে, দেখেছো আমেরিকা চাপ দিয়ে ফাঁসি আটকে দিয়েছে, তো আমরা আবার আন্দোলন করতে পারি, আবার আমেরিকা আমাদের বাঁচিয়ে নেবে। তো ডোনাল্ড ট্রাম্প এই অস্ত্রই খেললো এবং পরিষ্কার জানিয়ে দিল ইরান গভর্নমেন্টকে যে যদি এদের ফাঁসি হয়েছে আমেরিকার মিলিটারি এমন অ্যাকশন নেবে ইরান কেঁদে কুল পাবে না। আর ইরানও দেখলো যে ভাই অনেক হয়েছে, আমরা বিপদ কাটিয়ে নিয়েছি, মোটামুটি আন্দোলন সামলে নেওয়া গেছে, এবার এক্ষুনি আমেরিকা যখন চুপ হয়ে গেছে ওদেরকে মারাত্মক চটিয়ে লাভ নেই। আমেরিকার হাতে অস্ত্র চলে যাবে যে দেখো ইরানের সরকার সাধারণ মানুষকে ইরানের হত্যা করছে, এই জন্য আমেরিকান মিলিটারি চলে গেছে ইরানে অ্যাটাক করতে, মানুষকে বাঁচাতে। তো এই অস্ত্রটা আমেরিকার হাতে তুলে দেওয়া ঠিক হবে না। তার থেকে বাবা আমেরিকা যা বলছে সম্মানজনক সমঝোতায় মেনে নি, আমরা যদি এদেরকে ফাঁসি না দিই তাহলে উল্টে আমরা দেশের মানুষকে বলতে পারবো দেখলে তোমরা তো প্রতিবাদ করছিলে আমাদের এগেনস্টে, সরকার নাকি খারাপ, সরকার তোমাদের ফাঁসিও দিল না, ফাঁসি দেব বলে ধরেও সরকার তোমাদের কত ভালোবাসে। তো সব দিকে উইন উইন সিচুয়েশন দেখে আলটিমেটলি ইরান ফাঁসির সিদ্ধান্ত থেকে সরে এলো এবং ডোনাল্ড ট্রাম্পও বললো দেখলে আমি ইরানকে হুমকি দিলাম, তো ইরান ফাঁসির সিদ্ধান্ত থেকে সরে এলো। এহেন অবস্থায় না তো ইরান থেমে গেছে না তো আমেরিকা থেমে গেছে, দুজনেই দুজনের মতো ঘুঁটি সাজাচ্ছে। আমেরিকা কিছু একটা মারাত্মক কাণ্ড কারখানা ইরানের কাছে করছে। কাণ্ড কারখানাটা এতটাই মারাত্মক যে ইরান অফিসিয়ালি ঘোষণা করে দিল কোট আনকোট আমাদের ফিঙ্গার অন দ্য ট্রিগার, আমরা বন্দুকের ট্রিগারের উপর আঙুল রেখে দাঁড়িয়ে আছি, এক গলত কদম পুরা ইউএস খতম। তো ফিঙ্গার অন দ্য ট্রিগার কোট আনকোট বলছি, ইরান অফিসিয়ালি আমেরিকাকে জানিয়ে দিল। কি এমন হলো হঠাৎ করে আবার যে ইরান আমেরিকাকে ধমকি দিচ্ছে যে বন্দুকের ওপর আঙুল রেখে দিয়েছি ট্রিগারে, একটু বেচাল দেখলেই অ্যাকশন স্টার্ট করব। তার কারণ আমেরিকা নিজের সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন সেটাকে সাউথ চায়না সি থেকে সরিয়ে নিয়ে আসছে ইরানের পাশে। এয়ারক্রাফট ক্যারিয়ার সেটাও আমেরিকার, সেটাও পৃথিবীর আমেরিকার সব থেকে বড়। যে এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের পাশে যদি থাকে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর থেকে আমেরিকাকে ইরানের পাশে আসতে হবে না, একের পর এক ফাইটার জেট উঠতে পারবে এবং টেক অফ করে ইরানে লাগাতার বম্বিং করে যাবে। এয়ার অ্যাটাক কনফার্ম, কারণ যে এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ইরানের পাশে এসে দাঁড়িয়ে থাকে রানওয়ে লাগবে না আর ফাইটার জেটদের, একদম এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর আসবে, রেস্ট নেবে, রেডি হবে, ওখান থেকে উড়বে, ইরানে বম্বিং করবে। এই জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার এত বিধ্বংসী। শুধু এয়ারক্রাফট ক্যারিয়ার সরিয়ে আনছে না ইউএসএ, তার সঙ্গে আনছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, তার সঙ্গে ইরানের পাশে আনছে সাবমেরিন, তার সঙ্গে আনছে সাপ্লাই আর লজিস্টিক শিপ, যেখানে প্রচুর প্রচুর আর্মস, অ্যামুনিশন, খাদ্য সবকিছু মজুত করা রয়েছে, যে একটা গোটা আমেরিকা জাহাজের উপর দাঁড়িয়ে ইরানের পাশ থেকে যুদ্ধ করে যাবে। তো আমেরিকা টোটাল নৌবাহিনী ইরানের পাশে সাজিয়ে দিচ্ছে, এয়ারফোর্স পুরোপুরি থাকছে, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের পাশে সমুদ্রে দাঁড়িয়ে থাকবে, সেটাকেই এয়ারফোর্স রানওয়ে হিসেবে ইউজ করতে পারবে। খাদ্য, ফুয়েল, আর্মস, অ্যামুনিশনের কোনো অভাব থাকবে না, তার জন্য সাপ্লাই লজিস্টিক শিপ নিয়ে চলে আসছে। ইরানের পাশে রয়েছে পাকিস্তান, যে পাকিস্তানের যে কোনো এয়ার বেস, যে কোনো জমি ইউএসএ যে কোনো সময় ইউজ করতে পারে ইরানের এগেনস্টে মিলিটারি অ্যাটাকের জন্য। আমি বহুদিন ধরে বলে গেছি যে ইরানকে অ্যাটাকের জন্যই কিন্তু পাকিস্তানের জমির ওপর পুরো কন্ট্রোল রাখছে আমেরিকা, যাতে সব দিক থেকে ইরানকে ঘিরে ধরা যায়। আর এটা এই কারণে ইরানের জন্য এতটা চিন্তার, কারণ ভেনেজুয়েলা মডেল। আপনি বলবেন স্যার এর সঙ্গে ভেনেজুয়েলা মডেলের কি সম্পর্ক? ভেনেজুয়েলায় তো আমেরিকা গেল ওদের রাষ্ট্রপতিকে সনিক উইপেন দিয়ে বাকি গার্ডদের
ওই নাক চোখ মুখ থেকে রক্ত বের করে রাষ্ট্রপতিকে ধরে নিয়ে চলে এলো। না 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 না, ওটা তো আমেরিকার প্ল্যান এ। প্ল্যান এ কে সাকসেসফুল করার জন্য আমেরিকার প্ল্যান বি থেকে প্ল্যান জেড অব্দি পুরো স্ট্যান্ড বাই মোডে রেডি রাখা ছিল। আমেরিকা ভেনেজুয়েলার পাশে নিজস্ব একটা দ্বীপ, যে দ্বীপে ট্যুরিজম হতো, গোটা দ্বীপ থেকে ট্যুরিস্টদের বের করে দিয়ে দ্বীপটাকে মিলিটারি লজিস্টিক্সে কনভার্ট করে দিয়েছিল, যাতে করে পান থেকে চুন খসলে ভেনেজুয়েলায় কোনো অপারেশনে প্রবলেম হলে ওই দ্বীপ থেকে নন স্টপ আমেরিকার ফাইটার জেট, নেভি এগোতে পারে, ফুয়েল পেতে পারে, ওখান থেকে লোকবল পেতে পারে, ওখান থেকে আর্মস পেতে পারে, অ্যামিউনেশন পেতে পারে, সাপ্লাই লজিস্টিকের যাতে কোনো অসুবিধা না হয়। আমেরিকা ভেনেজুয়েলার পাশে ডেস্ট্রয়ার শিপ পুরো রেডি রেখে দিয়েছিল। আমেরিকা স্ট্যান্ড বাই মোডে রেখে দিয়েছিল B-2 বম্বারকে, যাতে করে পুরো ভেনেজুয়েলা বম্বিং করে শেষ করে দেওয়া যায় যদি কোনোভাবে আমেরিকার ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হাউসে গিয়ে বিপদে পড়ে। আমেরিকা পুরো স্ট্যান্ড বাই মোডে রেডি করে রেখেছিল বড় বড় কার্গো এয়ারক্রাফটকে, যারা আকাশেই উঠতে উঠতে অন্য সমস্ত এয়ারফোর্সের যত ফ্লাইট থাকবে, ফাইটার জেট থাকবে, সবাইকে ফুয়েল নন স্টপ সাপ্লাই দিয়ে যেতে পারবে এবং ফুয়েলের কোনো অভাব হবে না। আমেরিকা নন স্টপ অ্যাটাক চালিয়ে যেতে পারবে ভেনেজুয়েলার ওপর। আমেরিকা হঠাৎ করে কেবল 20 জন ডেল্টা ফোর্সের লোককে পাঠিয়ে দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরেনি, ওটা তো আমরা দেখেছি। তার আগে পিছনে ওদের টোটাল ব্যাকিং রেডি ছিল, তারপরই ফাইনাল অ্যাটাকটায় 5 মিনিটের শোয়ে খেল খতম। তো আমেরিকা যখন ইরানের পাশেও সেম একই কায়দায় পুরো ইরানকে ঘিরে ফেলে নিজেদের লজিস্টিক সাপ্লাই চেন এমন ভাবে একদম দুর্ভেদ্য বর্ম তৈরি করছে, তখন ইরানের তো চিন্তা হবেই যে না জানি এবার কোন 5 মিনিট শো ইরানের জন্য ওয়েট করে আছে। এবার এহেন অবস্থায় ইরানের কাছে কি অপশন রয়েছে সেটা তো আমরা দেখবই। তার আগে আমি সঙ্গে এটাও বলে দিই, খেয়াল করে দেখুন, গুগল করে দেখুন, আমেরিকার যে গালফ বেস রয়েছে, স্যার আমেরিকার গালফ বেস মানে ইয়েস, সারা পৃথিবীতে 750টা জায়গায় আমেরিকার বেস আছে, মিলিটারি স্টেশন আছে, কেবল আমেরিকায় নয়, আমেরিকার বাইরেও গালফ কান্ট্রিজেও আমেরিকার বেস আছে। আর সেই সমস্ত বেসে এয়ারফোর্সকে স্ট্রং করছে আমেরিকা। কেন? ইরানের পাশের বেসগুলো স্ট্রং করা হচ্ছে। ইরানের পাশের বেসগুলোতে কেন থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, রাডার সিস্টেম আমেরিকা অ্যাক্টিভেট করছে, যাতে ইরান কোনোভাবে আমেরিকার গালফ কান্ট্রিজের বেসে অ্যাটাক করতে না পারে। আর এহেন অবস্থায় আপনারা সবাই জানেন ডাভোসে যে মিটিং হচ্ছিল, সেই মিটিং এ যখন জিজ্ঞেস করা হয় ডোনাল্ড ট্রাম্পকে যে ইরান নিয়ে তাহলে আপনার এখন কি চিন্তা ভাবনা, ডোনাল্ড ট্রাম্প পুরো পরিষ্কার জানিয়ে দেন যে ইরান যদি কোনোভাবে নিউক্লিয়ার উইপেনের কাজ আবার স্টার্ট করে বা কোনো বেগরবাই করে, উই উইল অ্যাটাক। ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট চিন্তা বাড়াচ্ছে ইরানের এবং গোটা পৃথিবীর। কারণ দেখুন, আমি একটা কথা বারবার বলে যাই, আবারও আজকে আমি রিভাইজ করিয়ে দিচ্ছি যে ইউএসএ কে ইরানকে অ্যাটাক করতেই হবে। কেন করতে হবে? 4টে মেন রিজন। ইউএস মানেই ইসরায়েল, দুটো আলাদা দেশ নয়। জিওপলিটিক্সের বিচারে ইসরায়েলের নাম্বার 1 ঘোষিত শত্রু ইরান, অতএব ইসরায়েলকে বাঁচাতে ইরানকে শেষ করতেই হবে। 2, ইরানের মাধ্যমেই ভারতের রুট যায় ইউরোপে, আফগানিস্তানে, রাশিয়াতে, মিডল ইস্টে। কাজেই ভারতকে ইকোনমিক্যালি আটকানোর জন্য আমেরিকা ইরানের ওপর কন্ট্রোল নেবেই। 3, ইরান যদি কোনোভাবে নিউক্লিয়ার প্রজেক্ট সাকসেসফুল করে ফেলে, তখন সেই ইরান আর কাউকে মানবে না। ইরান পরিষ্কার জানিয়ে দেবে, আমেরিকা যদি কোনোভাবে আমার দিকে বন্দুক তুলেওছে, আমি আমার নিউক্লিয়ার উইপেন দিয়ে যাকে ইচ্ছা তাকে মারবো, সারা পৃথিবী ধ্বংস করে দেবো। তো আমেরিকা সেই রিস্কের জন্য ওয়েট করবে না যে কবে ইরান নিউক্লিয়ার উইপেনটা বানিয়ে ফেলবে, তারপর আর কিছু করার থাকবে না। আর 4, ইরান মানে সবাই জানে সারা পৃথিবীতে রাশিয়ার অ্যালাই। কাজেই ইরানকে যদি রেজিম চেঞ্জ করে দেওয়া যায়, রাশিয়ার কন্ট্রোল ইরানের ওপর থেকে শেষ। আর ইরান মানেই সারা পৃথিবী জানে চীনের প্রচুর ইনভেস্টমেন্ট ইরানে। ইরানকে যদি কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়, চীনকেও ইকোনমিক্যালি অনেকটা ধাক্কা আমেরিকা দিয়ে দিতে পারবে। এই 4টে কারণে ক্যালকুলেশন বলছে আমেরিকা বাধ্য ইরানকে অ্যাটাক করতে, ওদের স্বার্থ ওদেরকে দিয়ে অ্যাটাক করাবে। এবার কোশ্চেন এটাই যে ডোনাল্ড ট্রাম্প কি চাইছে।
উনি কি চাইছেন যে ওনার এজেন্টদেরকে আবার অ্যাক্টিভেট করে সিআইএ আর মোসাদের সাহায্যে ইরানের মধ্যে থেকে আন্দোলন তৈরি করতে, নাকি উনি প্রেসার ক্রিয়েট করতে চাইছেন ইরানের ওপর যাতে করে ইরানের বর্তমান সরকার তারাই আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় আসতে বাধ্য হয়, নাকি উনি হঠাৎ করে ভেনেজুয়েলার মতোই ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলে তারপর কোনো একদিন সকালে উঠে শুনবো যে রাতে ইরানের ওপর অ্যাটাক হয়ে গেছে এবং এই কাণ্ড কারখানা হয়ে গেছে, সারপ্রাইজ অ্যাটাক, সেটাও বোঝা যাচ্ছে না। এবার ইরান পাল্টা কি করতে পারে? ইরান পাল্টা চারটে কাজই করতে পারে। দেখুন, পরিষ্কার আপনাকে বুঝতে হবে যে ইরান আমেরিকার মাটিতে অ্যাটাক করবে এই ক্ষমতা ইরানের কাছে, এই টেকনোলজি নেই। ইরান যেটা করতে পারে, আমেরিকার যে বেসগুলো রয়েছে গালফ কান্ট্রিজে সেখানে অ্যাটাক করতে পারে। ইরান যেটা করতে পারে, ইরানের যারা প্রক্সি আছে, ইরানের প্রক্সি হচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো, হেজবোল্লাহ, হামাস, এরা হুথি, এদেরকে কাজে লাগিয়ে আমেরিকার বেস বা আমেরিকার অ্যালাই দেশগুলোতে অ্যাটাক করাতে পারে। ইরান যেটা করতে পারে, ইরানের পাশের সামুদ্রিক অঞ্চলে হরমুজ প্রণালীতে আমেরিকার যে শিপগুলো যাচ্ছে সেইগুলোকে সিজ করতে পারে। ইরান যেটা করতে পারে, সাইবার অ্যাটাকের চেষ্টা করতে পারে, কিন্তু আমেরিকার সাইবার ডিপার্টমেন্ট টেকনোলজিতে ইরানের থেকে অনেকটাই এগিয়ে আছে। আর এহেন অবস্থায় আপনি খবর দেখবেন গুগল করে যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম টোটালি অ্যাক্টিভেট করে রাখা হয়েছে এবং ইসরায়েলকেও সম্পূর্ণভাবে রেডি করে রাখা হয়েছে যে কোনো সময় মারাত্মক অ্যাটাকের জন্য। কেন? কারণ আমেরিকা বনাম ইরান লাগলে ওর মধ্যে ইসরায়েল ঢুকবে অটোমেটিক। ইসরায়েল হয়তো ডিরেক্ট ওয়ারে আসবে না ইরানের সঙ্গে, আমেরিকাকে ইনফরমেশন এবং টেকনোলজি দিয়ে হেল্প করবে, এবং যেটা কোনো যুদ্ধের জন্য বিশাল বড় হেল্প বলে মানা হয়। আর ইরানের এখানে যদি সংকট তৈরি হয়, যেই জিতুক যেই হারুক, যদি যুদ্ধ বা সংকট তৈরি হয় ইরানের পাশের এলাকায় হরমুজ প্রণালী দিয়ে, মনে রাখতে হবে আপনাকে, পৃথিবীর মোট তেলের, ক্রুড অয়েলের 20% কিন্তু হরমুজ প্রণালী দিয়েই কার্গো শিপে করে নিয়ে যাওয়া আসা করা হয়। আর তেল যদি ব্যাহত হয়, তেলের যাওয়া আসা, হু করে সারা পৃথিবীতে তেলের দাম বাড়বে। এবং ইন্ডিয়া এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বড় কনজিউমার ক্রুড অয়েলের, কারণ ইন্ডিয়ার ইকোনমি দিন দিন বাড়ছে, ইন্ডিয়াতে শিল্প বাড়ছে, গাড়ি বাড়ছে, হু করে এগোচ্ছে। তো ইন্ডিয়াতে তেলের নিড মারাত্মক। তেলের দাম যদি বাড়ে, ইন্ডিয়াতে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, কারণ আলটিমেটলি আপনি ভেবে দেখুন, সবজি থেকে শুরু করে যে কোনো কিছু কোনো না কোনো লরিতে, ম্যাটাডোরে, টেম্পুতে করেই নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই গাড়িগুলো তেলে চলছে। তো যদি আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, মালপত্রের দামও বাড়বে, আর পুরো ভারতের জনগণ ভুগবে এর জন্য। সেই জন্য আমাদের কাছে কোনো শর্ট টার্ম সলিউশন তো নেই, আমাদের লং টার্ম সলিউশনেই ভাবতে হবে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজ করছে ইভির ওপর, যে ভাই তেলের ওপর নির্ভরতা কমাও। এবং কতটা কাজ হয়ে গেছে আপনি একবার চোখ বন্ধ করে, আমি যখন কথাটা বলছি ভাবুন তো, আজ 2026, আপনি জাস্ট চোখ বন্ধ করে 2016, 10 বছর আগের কথা ভাবুন। 10 বছরের তুলনায় সবসময় আমার মনে হয় যে একটা দশকে কতটা আমরা এগোলাম সেটা বোঝা উচিত। 10 বছর আগে আপনি সবে শুনছিলেন যে ইলেকট্রিক 2 হুইলার আসছে, যেগুলো ঝিঝি পোকার মতো ডুক ডুক করতে করতে চলে 20 কিলোমিটার স্পিডে। সে নড়বড়ে গাড়ি, দুজন মোটা লোক বসলে গাড়ি আর চলে না, তাই না? এবং আমরা হাসাহাসি করতাম, ধুর ইভি দিয়ে আবার হবে নাকি। আজকে আপনি জানেন যে ইলেকট্রিক স্কুটার সারা ভারতবর্ষে ছেয়ে যাচ্ছে। হয়তো আপনারও রিলেটিভদের মধ্যে কাউকে না কাউকে আপনি দেখেই নিয়েছেন ইভি স্কুটার কিনতে, এবং ইভি স্কুটার বাইকও বেরিয়ে গেছে যেগুলো পেট্রোলের গাড়ির থেকে বেশি ওয়েট ক্যারি করে নিচ্ছে, পেট্রোলের স্কুটার ফুটারের থেকে বেশি স্পিডে ছুটছে। ঠিক, আমরা এই 10 বছরে দেখলাম যে 10 বছর আগে আমরা ভাবতেই পারিনি যে 3 হুইলার গুলো ইভি হতে পারে। এখন আমি যখন বাঘাযতীন যাদবপুর অঞ্চল থেকে মৌলালিতে আমাদের অফিসে ডেলি আসি ড্রাইভ করে, আমি যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস অঞ্চলে প্রচুর ইভি অটো দেখতে পাই। সিএনজি নয়, আমাদের ছোটবেলায় তো ছিল ডিজেলের অটো, তারপরে এলো সিএনজি, এখন ইভি অটো, ইলেকট্রিক অটো, পাই করে স্পিডে ছুটছে। এবার যখন 2 হুইলার এবং 3 হুইলারও শক্তপোক্ত হয়ে গেল, আর 3 হুইলারের অটোর থেকেও সব থেকে বড় উদাহরণ টোটো, কোথাও কোথাও টুকটুকি বা টমটম বলা হয়, সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে। 10 বছর আগের কথা ভাবুন, দেখতে পেতেন টোটো? 2016 সবে উঠছে, তাই না?
2014-15-16-তে, এখন ছেয়ে গেছে। তখন আমরা ভাবতাম দূর চলবে কি চলবে না, এখন 5 জনকে নিয়ে আরামসে যায়, নিউ নর্মাল হয়ে গেছে এটা। এরপর আমরা ভাবতাম ওই টোটো অব্দি ঠিক আছে, 4 চাকা টানতে পারবে নাকি, কিছুটা যাওয়ার পর চার্জ ফুরিয়ে যাবে, কি করে যাবে। আজকে যখন আমি যাদবপুর থেকে মৌলালি আসি, এমন কোনো দিন নেই যেদিন আমি 10খানা অন্তত ইভি কে দেখি না রাস্তায় জাস্ট আসার সময়, মানে ইভি 4 হুইলার। মাহিন্দ্রা থেকে টাটা, নেক্সন থেকে টিয়াগো, ব্যাটম্যান থেকে শুরু করে কি না বেরোচ্ছে ইভির। তো যখন 4 হুইলারেও মানুষের কনফিডেন্স এসে যাচ্ছে, এখন তো যাদবপুর বাস স্ট্যান্ডে আমি প্রত্যেকদিন দেখি বড় বড় ইভি বাস, সরকারি বাস, বড় বড় ইভি। তো ভারতবর্ষে কিন্তু চুপচাপ একটা ইভি রেভলিউশন ঘটে গেছে। দেখুন ওই 0 থেকে 10 অব্দি হতেই না টাইম লাগে, 10 থেকে 100 চোখের নিমেষে হয়ে যাবে যে কোনো সময়। ইকোসিস্টেম তৈরি হতে টাইম লাগে। আর আমরা তো বিশাল বড় বোদ্ধা, আমরা ইকোসিস্টেম তৈরি হওয়ার সময় সবসময় নেগেটিভ কথা বলি সবাইকে। কেউ ইভি কিনতে যাচ্ছে, বুঝ কিনিস না, রাস্তায় চার্জ বন্ধ হয়ে পড়ে যাবে, গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে। এত নেগেটিভিটি সত্ত্বেও কিছু কিছু গোষ্ঠী তো আছে যারা দেশের যাতে ডেভেলপমেন্ট না হয় তার জন্য ওর কাজ হচ্ছে চায়ের দোকানে বসে 5 জনকে নেগেটিভ করব, ট্রেনে যেতে যেতে 10 জনকে নেগেটিভ করব। এত নেগেটিভ চেষ্টা সত্ত্বেও, বাইরের দেশের বিভিন্ন এজেন্টদের মাধ্যমে সমাজে নেগেটিভিটি ছড়ানো সত্ত্বেও, ইন্ডিয়ার লাস্ট 10 বছরে যে স্পিডটায় এগিয়েছে ইভিতে, নেক্সট 10 বছরে, এই ভিডিও সেভ করে রাখুন, 2036-এ চারদিকে আপনি ইভি দেখবেন। পেট্রোল ডিজেলের আর কোনো গাড়ি নতুন কেউ কিনছে দেখতে পাবেন না। যারা কিনে ফেলেছে তাদের গাড়িগুলো পুরনো হয়ে এন্ড হয়ে যাচ্ছে, সেটাই দেখতে পাবেন। আর আমি বলি জিওপলিটিক্স আপনাদের বোঝার দরকার নিজের ব্যক্তিগত স্বার্থে, অর্থ এবং সম্পদ বৃদ্ধি করার জন্য। আচ্ছা, ভারতবর্ষের যদি ভবিষ্যৎ ইভি হয়, তাহলে কোন স্টকগুলো ওপরে উঠতে পারে, কোথায় আপনাদের টাকা লাগানো উচিত, ইভি ইন্ডাস্ট্রিতে কোন কোন জিনিসগুলো জরুরি, যে জিনিসগুলোর কোম্পানি যারা আছে তাদের শেয়ার ওপরে উঠতে পারে। দেখুন 100টা জিনিসের উপর অন্তত ডিপেন্ড করে কোনো কোম্পানির শেয়ার ওপরে যাবে না নিচে উঠবে। তার মধ্যে এটা একটা প্যারামিটার, বাট এটা একটা সম্ভাবনা। আপনি যখনই এই মিসিং ডটগুলোকে কানেক্ট করতে শুরু করবেন, সমস্ত প্যারামিটার ভেবে নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন, রাইট? যেরকমটা এখন দেখছেন স্টক মার্কেটে মেটালের দৌড়। স্টক মার্কেটে গোল্ড এবং সিলভার ক্র্যাশ করেছে মারাত্মকভাবে গতকাল। ওটা কেন আমি বলে দেবো, আমি শর্টস একটা ভিডিও দিয়ে দেবো আজকে সন্ধ্যাবেলা, এবং ওটা লং টার্ম না, ওটাকে মার্কেট কারেকশন বলা হয়। যারা ইনভেস্ট করেন তারা জানেন। তো আপনার যদি ফাইন্যান্সিয়াল নলেজ থাকে এবং আপনি যদি জিওপলিটিক্স ডেলি জানেন, খোঁজ রাখেন, একবার স্কিল বাংলা চ্যানেল দেখেন, দেখার সময় হয়, তাহলে স্টক মার্কেট আপনার জন্য ঠিকঠাক। কারণ স্টক মার্কেট মূলত ডিপেন্ড করে জিওপলিটিক্সের ওপর। কোন দেশ কি হতে পারে, কোন কোম্পানি কোন সেগমেন্টগুলো এখন গ্রো করতে পারে, এই টোটাল ক্যালকুলেশন এবং পয়েন্টগুলোকে যখন আপনি ডটগুলোকে জুড়ে দিতে পারবেন, তখনই আপনি একটা ফিউচারের ভিশন দেখতে পেয়ে যাবেন। সেটা আপনিই দেখতে পারবেন, কারোর থেকে অ্যাডভাইস নিতে হবে না আপনাকে। এবং আমি তো চাইবো আপনারা সকলে, হ্যাঁ, নিজের মেন ফান্ডকে আলাদা রেখে অল্প অল্প করে ফান্ড নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করুন, পেশেন্স নিয়ে, লোভ না করে, প্রপার ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে, জুয়ার মতো পড়াশোনা না করে, টাকা না লাগিয়ে, এবং ডেলি আপডেট থাকতে পারলে তবেই, না হলে দরকার নেই। ভালো থাকবেন প্রত্যেকে। স্কিল বাংলা চ্যানেলে প্রত্যেকদিন জিওপলিটিক্যাল এই মুহূর্তের সিচুয়েশন যা চলছে সেটা নিয়ে প্রপার অথেন্টিক ভিডিও বানানোর দায়িত্ব আমার। থ্যাংক ইউ।